স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অর্থনীতি বিপর্যয় থেকে রক্ষা পেলে উদ্বেগ কাটেনি বলছে সিপিডি, বিনিয়োগে বাধা অস্থিতিশীলতা। টঙ্গীতে হত্যার পর ৮ টুকরো করার মামলায় ৩ জন গ্রেফতার, পূর্ববিরোধের জেরে খুন বলছে র্যাব। দেশে মোট ভোটার ১২,৬১,০০,০০০-এরও বেশি, হালনাগাদে নতুন যুক্ত ৪৫ লাখ, বাদ পড়েছে ২১ লাখ। এবার সাগরিকাদের ইতিহাস, প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে, তবে উদ্বেগ এখনও কাটেনি। রবিবার রাজধানীর গুলশানে সিপিডির সংলাপে কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় হাত পা গুটিয়ে বসে আছেন বিনিয়োগকারীরা। এ অবস্থায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। And that will be your success. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন কেমন কাটলো এ নিয়ে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অর্থনৈতিক বিশ্লেষক, ব্যাংকার ও ব্যবসায়ী সহ বিভিন্ন সেক্টরের অংশীজনদের মতামত জানতে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে, তবে উদ্বেগ এখনো কাটেনি। রেমিটেন্স কিংবা রপ্তানি ইত্যাদিতে আয় বৃদ্ধি হয়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা ভালো অবস্থায় গেছে এবং এটার পতন ঠেকানো গেছে এবং একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করা গেছে। সংলাপে ব্যবসায়ীরা বলেন, স্বল্পমেয়াদী নীতির কারণে সংকটে পড়েছে পোশাক শিল্প, বন্ধ হয়ে যাচ্ছে অনেক শিল্প কারখানা। নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এর কারণ হলো বিভিন্নমুখী ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের দাম কমেছে জানিয়ে গভর্নর বলেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৫% নেমে আসবে। আমি যেটা বলবো যে আমাদের এখনো কাজ করার আছে। ইনফ্লেশন কিছু কমেছে, আরো অনেক কমাতে হবে। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো ৫-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিসক্যাল ইয়ারের শেষের দিকে। অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, দেশের কল্যাণে সাধ্যমতো চেষ্টা করার পরও ব্যর্থ হলে এর দায় কেবল অন্তর্বর্তীকালীন সরকারের একার নয়। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে বিএনপি। আপনাকে ডিজিটালাইজ করতে হবে পুরো গভর্নেন্স সিস্টেমকে, যাতে আপনাকে সরকারি অফিসার যাইতে না হয়। এই যে ইনভেস্টার আসতেছে, আমি এই যে ইনভেস্টমেন্ট সামিটে আমি তাদেরকে, আমরা একদিন ডিনারে ডেকেছিলাম ইনভেস্টমেন্ট সামিটে, আমরা আমার দলের পক্ষ থেকে, জাস্ট টু গিভ দেম এ মেসেজ, উই আর গোয়িং ফর ডিরেগুলেশন, প্লিজ বি রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ। আপনি চিন্তা করেন যে এই স্বৈরাচারের দোষর থেকে বাঁচতে বাঁচতে অ্যাডমিনিস্ট্রেশন এখন একটা নড়বড়ে জায়গা আছে, একদম নড়বড়ে জায়গা আছে, বিকজ এভরিবডি ইজ স্কেয়ার্ড। সিপিডি সংলাপে বক্তারা জানান, গত ১ বছরে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারলেও তা সাধারণ মানুষের কল্যাণে খুব একটা প্রভাব ফেলেনি। যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখনো অব্যাহত আছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। টঙ্গীতে হত্যার পর মরদেহ ৮ টুকরো করার ঘটনার রহস্য উন্মোচন করেছে র্যাব। ৩ জনকে গ্রেফতারের পর সংস্থাটি বলছে, পূর্ববিরোধের জেরে আসামি আপেলের বাসায় খুন করা হয় অলি মিয়াকে। খুনের আগে কয়েকবার ট্রেনের নিচে ফেলার চেষ্টা করেছিল তারা। গত শুক্রবার গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের পাশে পড়ে থাকা ট্রাভেল ব্যাগ ঘিরে রহস্য দেখা যায়। ব্যাগ খুলতেই খণ্ডিত লাশ পায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর মাথাবিহীন লাশের পরিচয় বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা। এক পর্যায়ে উদ্ধার করা হয় নিহত ব্যক্তির মাথা। এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব ১-এর কার্যালয় উত্তরায় সংবাদ সম্মেলন করে র্যাব। জানানো হয়, গ্রেপ্তার আপেলের বাসায় গত ৬ আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। পরে ট্রাভেল ব্যাগে করে লাশ স্টেশন রোডে ফেলে রাখে আসামিরা। ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি 2 থেকে 3 বছর পূর্বে
লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মিয়াকে হত্যা করে। র্যাবের দাবি, অলিকে খুনের আগে কয়েকবার তাকে ট্রেনে চাপা দেওয়ার চেষ্টা করে আসামিরা। ব্যর্থ হয়ে বাসায় নিয়ে হত্যা করা হয় তাকে। আসামি আপেল মাহমুদ ও রনি পূর্বে একাধিকবার ভিকটিম অলিকে ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায়। ওই সময় ট্রেন না আসায় অলি, আপেল, রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। নিহত অলি মিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 6 অগস্ট তারিখ দুপুর। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। গত বছরের 5 আগস্টের আগে পরে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে সরকার শিগগিরই বিজ্ঞপ্তি দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অস্ত্র উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করলে সরকার পুরস্কার দেবে বলেও জানিয়েছেন তিনি। রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে, তথ্য দিতে পারলে কত টাকা পুরস্কার দেওয়া হবে তা ঠিক করতে কমিটি গঠন করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখনও 700-রও বেশি অস্ত্র উদ্ধার হয়নি। হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে তালিকায় নতুন যুক্ত হচ্ছে 45,71,216 জন ভোটার। খসড়া অনুযায়ী দেশে এখন মোট ভোটার সংখ্যা 12,61,70,900 জন। 31 আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী বছর রোজা শুরুর আগে সব প্রস্তুতি সম্পন্ন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এমন প্রেক্ষাপটে রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে হালনাগাদ ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলন করে কমিশন। সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আইন অনুযায়ী এ বছরের 2 মার্চ ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তখন ভোটার ছিল 12,37,32,274 জন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে 45,71,216 জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মৃত ও কর্তনকৃত ভোটার হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 21,32,590 জনকে। 2025-এর 1 জানুয়ারি অথবা 2রা জানুয়ারি অথবা 2রা মার্চ পর্যন্ত আমরা যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার, যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। তিনি জানান, এবার জাতীয় নির্বাচনের আগে 3টি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। তখন ভোটারের সংখ্যা আরও বাড়বে। এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31 আগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং 31 অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সামনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। রবিবার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নির্দেশনা দেন। তারেক রহমান বলেন, 2.5 বছর আগে রাষ্ট্র মেরামতে 31 দফা দেয়া হয়েছিল। বর্তমানে রাষ্ট্র সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যা বিএনপি আগেই বলেছিল। তাই বিএনপির পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জনের পাশাপাশি 31 দফার বাস্তবায়ন করা। আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।
দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশের অধিকাংশ মানুষ, যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো আছে, যে চ্যালেঞ্জগুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ, আমরা আমাদের পলিসি দিয়েছি, আমরা আমাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমাদের এই 31 দফা বাস্তবায়ন করা। দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তারা দেশ জুড়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে কিনা সেটি সরকার খতিয়ে দেখছে। সম্প্রতি বিবিসি বাংলা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আওয়ামী লীগের একটি পার্টি অফিস চালু হয়েছে। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। এবার নারী ফুটবলের খবর। ঋতুপর্ণাদের পর এবার ইতিহাস গড়লেন সাগরিকারা। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলের বড় ব্যবধানে হারায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তবে চীনের কাছে লেবানন 8-0 গোলে হেরে যাওয়ায় সেরা 3 রানার্স আপে জায়গা হয়েছে বাঘিনীদের। এতেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয় বাংলাদেশের। দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের। তখন সমীকরণ দ্বারা এই গ্রুপে থাকা লেবাননকে চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে। শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তাই পায়নি লেবানন 8-0 গোলের বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায় 8 রানার্স আপের 5টিই থাকছে বাংলাদেশের নিচে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলেই গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপে নাম লেখাতে পারত বাংলাদেশ অনূর্ধ্ব নারী ফুটবল দল। তবে সেই উৎসবটা করতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধে তৃষ্ণা রানীর গোলে 1-1 সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে গুনে গুনে 5 গোল হজম করে বাংলাদেশ। তাতেই গ্রুপ সেরা হওয়ার আশায় গুড়ে বালি পড়ে। আসর জুড়ে ভালো খেলায় নিশ্চিত হয় মূল পর্বের খেলা। আগামী 1 থেকে 18 এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব নারী এশিয়ান কাপ, যেখানে স্বাগতিক হিসেবে আগেই জায়গা করে নিয়েছে থাইল্যান্ড। বাছাই পর্বে খেলা সেরা 11 দল যোগ দিচ্ছে তাদের সাথে। এশিয়ান কাপে ভালো করলে মিলবে অনূর্ধ্ব-20 নারী বিশ্বকাপের টিকিটও। 12 দলের এশিয়ান কাপে সেমিফাইনালে যাওয়া 4 দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দৃষ্টিভঙ্গি না পাল্টালে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, জনকল্যাণকর রাষ্ট্র নির্মাণে রাষ্ট্র সংস্কার করতে হবে। এজন্য জনগণের সামাজিক এবং মানসিক দৃষ্টিভঙ্গি সংস্কার প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানে আত্মদান করা ব্যক্তিদের তালিকা এখনও প্রকাশ না পাওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী রাষ্ট্র গড়ে না ওঠে সে লক্ষ্য রেখে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়েই আমরা যদি রাষ্ট্র কাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি, কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব।
খুলনার মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে সেটিকে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মৎস্য বীজ খামারের কার্যালয়ে যায়। তারা কর্মকর্তা কর্মচারীদের 10 মিনিটের মধ্যে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। কর্মকর্তারা চলে গেলে শিক্ষার্থীরা মূল ভবনে শহীদ মীর মুগ্ধ হল লেখা ব্যানার টাঙিয়ে দেয়। শিক্ষার্থীরা জানায়, সীমানার ভেতরে থাকা 10.35 একর আয়তনের এই খামারটি আবাসন সংকট নিরসন, গবেষণাগার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে বড় বাধা হয়ে আছে। দীর্ঘদিনের দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র দখল করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রবিবার বেলা 3:30টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর অধ্যাপক AKM রশিদুল আলম তফসিল ঘোষণা করেন। এ সময় বিভিন্ন হলের নির্বাচনের তফসিল ঘোষণা করেন হল প্রভোস্টরা। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু প্রতিষ্ঠিত হয়। 1992 সালে সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন সহ নানা কর্মসূচি পালন করে আসছিল। গ্রহণ 11 সেপ্টেম্বর 11/9/2025 বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট গণনা শুরুর প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর ফলাফলের আপডেট নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণার তারিখ হচ্ছে 11/9/2025 বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে বিরতিহীনভাবে ফলাফল ঘোষণা করা হবে। ব্রাজিল থেকে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। এরপর কন্টেইনারটির খালাস স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মারুফুর রহমান জানান, সতর্ক সংকেত পাওয়ার পর কন্টেইনারটির খালাস স্থগিত করে আলাদা স্থানে রাখা হয়েছে। এখন পরমাণু শক্তি কমিশনকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে। তারা এসে সরেজমিন তেজস্ক্রিয়তা পরীক্ষা করবেন। এরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ডেমরার রড তৈরির কারখানা আল আকসা স্টিল মিলস লিমিটেড ব্রাজিল থেকে 5 কন্টেইনারে 135 টন স্ক্র্যাপ আমদানি করেছিল। তেজস্ক্রিয়তা সংকেত পাওয়া কন্টেইনার এই 5টির একটি। 3 আগস্ট বন্দরের জিসিবি টার্মিনালের 9 নম্বর জেটিতে MV মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে কন্টেইনারটি বন্দরে নামানো হয়। ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা করে শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান শঙ্কা দূর করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রবিবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তার ডাকা বৈঠকে ছাত্র শিবির থাকায় তা বর্জন করে বাম ছাত্র সংগঠনগুলো। বৈঠকে গুপ্ত সংগঠনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় ছাত্রদল। এ সময় ছাত্র শিবির জানায়, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন অপরাধের সাথে জড়িতরা ষড়যন্ত্র করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সম্প্রতি বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি প্রকাশের পর থেকে অস্থিরতা শুরু হয় ক্যাম্পাসে। পরিস্থিতি সামাল দিতে আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সক্রিয় সংগঠনগুলোকে নিয়ে রবিবার বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের সাথে বৈঠক শুরুর 10 মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করে বাম ছাত্র সংগঠনের নেতারা। 80 থেকে 90 বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংগঠন শিবিরের দ্বারা আক্রান্ত হয়েছে। এমনি শিবিরকে নিষিদ্ধ করা হয়নি। হত্যাকারী সংগঠনকে আপনি এই বৈঠকে এবং 90-এর গণ আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্য, রাজনৈতিক ঐক্য, সেটা ভঙ্গ করে আপনারা কিভাবে সমাবেশ আয়োজন করতে পারেন? তারা যে বিভিন্ন রকম গুপ্ত বৃত্তির মধ্য দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের যে ধিক্কার, তার বিরুদ্ধে যে আমাদের ঘৃণা, তা অব্যাহত থাকবে। জবাবে ছাত্র শিবির নেতারা বলেন, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের সময় অপরাধে জড়িত দলগুলো এখন ষড়যন্ত্র করছে। দু একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না। এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই। শিক্ষার্থীদের অ্যাপলিটিক্যাল বা রাজনীতির সাথে সংযুক্ত না এমন অধিকাংশ শিক্ষার্থীর মতামত হচ্ছে হলে রাজনীতি থাকা না থাকার ব্যাপারে। তো আমাদের যেটা কনসার্ন ছিল, এখানে একটা যথেষ্ট আশঙ্কা আছে যে শিক্ষার্থী ভার্সেস রাজনৈতিক সংগঠন দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা আছে। ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চেয়ে ছাত্রদল নেতারা বলেন, অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা জানানো হয়েছে। শিক্ষার্থীদের আবেগকে সম্মান করেই ক্যাম্পাসে রাজনীতি করতে চান তারা। আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত 1 বছর যতগুলো মবতন্ত্র কায়েম ক্যাম্পাসে, তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামের ছাত্র শিবিরকে দায়ী করেছে এবং তারা তাদের কমিটি প্রকাশ না করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপ যে রয়েছে সেই গ্রুপটা তারা ওইভাবে নিয়ন্ত্রণ করে। আবাসিক হলের ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক। যে তারা চায় না হলে এবং একাডেমিকের কোনো রাজনীতি চায় না,
রাজনীতি ফিরে গেলে আবার দাসত্বের কালচারে ফিরে যাবে, আবার হচ্ছে গিয়ে কি গণরুম গেস্টরুম কালচারে ফিরে যাবে, শিক্ষকরা ইজারা দিয়ে দেবে তাদেরকে, ক্ষমতাসীনরা ছাত্র সংগঠন তাদেরকে আবারও দাস বানিয়ে রাখবেন। তারা যেহেতু চায় না, আমরা তাদের দাবির সাথে শ্রদ্ধা জানিয়ে আজকে যে বৈঠকের মধ্যে যে হলের রাজনীতি থাকবে কি থাকবে না সেই জায়গায় আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা হলে এবং একাডেমিক এরিয়ায় কোনো সাংগঠনিক কাঠামো কার্যক্রম আমরা রাখতে দিব না, আমরা সেটা চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় বৈঠকের উদ্দেশ্য আবাসিক হলের রাজনীতি ও ডাকসুর পরিবেশ নিয়ে ঐক্যমতে পৌঁছানো। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি। আমরা বারবার চাচ্ছি তার জন্য কোনোভাবেই মুখোমুখি না হয়, এবং আমাদের আজকে যে সংগঠনগুলো অংশ নিয়েছে তারা চমৎকার কিছু পরামর্শ দিয়েছে। এই আলোচনা আমাদের জিইয়ে রাখতে হবে। তিনি জানান আবাসিক হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরির জন্য আলোচনা চলবে। সভা বর্জনকে বিগত সরকারের নেতিবাচক আবেগের ফল বলে মন্তব্য করেন উপাচার্য। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক গাজা সিটি দখলই যুদ্ধ অবসানের একমাত্র সর্বোত্তম উপায় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আগে এই মন্তব্য করেন তিনি। এদিকে গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা সিটি দখলের অনুমোদন পাওয়ার পর জরুরি বৈঠকের ডাক দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে নেতানিয়াহুর প্রতি গাজার ভূখণ্ড দখলের পরিকল্পনা প্রত্যাহার করার আহ্বান জানায় যুক্তরাজ্য। এতে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ইউরোপের দেশগুলো। তবে নেতানিয়াহুর দাবি দখল নয়, গাজাকে মুক্ত করতেই তার সরকার এই পরিকল্পনা করেছে। হামাসকে পরাজিত করে যুদ্ধ শেষ করতে গাজা সিটি দখলের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। নিরাপত্তা পরিষদে বৈঠকের কয়েক ঘন্টা আগে সংবাদ সম্মেলনে এই কথা বলেন নেতানিয়াহু। এ সময় গাজায় যুদ্ধ শেষ করতে ইসরায়েলের 5 নীতির রূপরেখা তুলে ধরেন তিনি, যেখানে রয়েছে হামাসের নিরস্ত্রীকরণ, উপত্যকা নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা ও হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ নয় বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। এদিকে নেতানিয়াহুর যুদ্ধ সম্প্রসারণের নতুন পরিকল্পনায় খুশি নন তার দেশের জনগণ। এটি ঘোষণার পর রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নামে হাজারো মানুষ। ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য। রাজধানী লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করে প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠন। আন্দোলন থামাতে পুলিশ বল প্রয়োগ করলে বাধে সংঘর্ষ। বিক্ষোভ থেকে প্রায় 500 আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে গাজায় হামলা চালিয়ে একদিনে আরো 52 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করছে দীপ্ত সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অর্থনীতি বিপর্যয় থেকে রক্ষা পেলেও উদ্বেগ কাটেনি বলছে সিপিডি, বিনিয়োগে বাধা, অস্থিতিশীলতা। টঙ্গীতে হত্যার পর 8 টুকরো করার মামলায় 3 জন গ্রেফতার, পূর্ববিরোধের জেরে খুন বলছে র্যাব। দেশে মোট ভোটার 12,61,00,000-এরও বেশি, হালনাগাদে নতুন যুক্ত 45 লাখ, বাদ পড়েছে 21 লাখ। এবার সাগরিকাদের ইতিহাস, প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ। এই ছিল দীপ্ত সংবাদ। দর্শক, একটি সুখবর, শাকিব খান, জয়া আহসান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব আগামী 14 আগস্ট থেকে দেখতে পাবেন দীপ্ত প্লেতে।